আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। তিন শয়তান আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল এদের আগ্রাসন সত্ত্বেও লোহিত সাগরে হামলা চলবে, ঘোষণা ইয়েমেনের আল হুথির। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো ইসরায়েলি বন্দী মুক্তি পাবে না, ঘোষণা হামাসের। আরও 2 জাহাজে 6টি মিসাইল নিক্ষেপ করল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রাত পোহালেই নির্বাচন পাকিস্তানে, প্রতিদ্বন্দ্বী ইমরান খান এবং নওয়াজ শরীফ। এদিকে সোমালিয়ায় একাধিক বোমা বিস্ফোরণ, নিহত 8। এবং সর্বশেষ থাকবে সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায় মুক্তি পাবেন না ট্রাম্প, নির্বাচনের পথে ফের বড় ধাক্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। 3 শয়তানের আগ্রাসন সত্ত্বেও লোহিত সাগরে হামলা চলবে, ঘোষণা আল হুথির। গাজা আগ্রাসন বন্ধ হলেই পরিস্থিতি শান্ত হবে। ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে 3 শয়তান আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের আগ্রাসী তৎপরতা বেড়ে যাওয়া সত্ত্বেও গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো থেকে দেশটিকে বিরত রাখা যাবে না। ইয়েমেনের হুথি আনসারুল্লাহর প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি গতকাল রাতেই টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলি ভয়াবহ হত্যাযজ্ঞের প্রতিশোধ নিতে ইয়েমেন লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের ফলে তা বন্ধ হবে না। আব্দুল মালিক আল হুথি বলেন, আমেরিকা বিশ্বের বেশিরভাগ দেশকে হুমকি ও ভয় দেখিয়ে প্রধানত করার নীতি গ্রহণ করেছে। ফিলিস্তিনি প্রসঙ্গে বেশিরভাগ আরব দেশ আমেরিকার ভয়ে ভীত থাকলেও ইয়েমেন ব্যতিক্রমী অবস্থান নিয়েছে। হুথি নেতা বলেন, 9 বছরের সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের পরেও ইয়েমেনের জনগণ ভীত হয়নি, বরং তারা গাজা পরিস্থিতির ব্যাপারে একটি দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি সংকল্প ব্যক্ত করে বলেন, আমরা 3 শয়তান আমেরিকা, ইসরায়েল ও ব্রিটেনকে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছি এবং এর জন্য যত ত্যাগ স্বীকার করতে হয় তা করার জন্য প্রস্তুতি নিয়েছি। এক্ষেত্রে আমাদের বিজয় নিশ্চিত। আল হুথি ইয়েমেনকে একটি স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করেন, যেটি মার্কিন দম্ভকে ভয় পায় না। তিনি বলেন, লোহিত সাগরে ইয়েমেনের হামলা থেকে বাঁচার জন্য ইসরায়েলের মতো আমেরিকাও নিজের জাহাজে অন্য দেশের পতাকা উড়িয়ে ছদ্মবেশে ধারণ করার চেষ্টা করছে, কিন্তু তারা আমাদের হামলা থেকে বাঁচতে পারবে না। হুথি আনসারুল্লাহ নেতা বলেন, লোহিত সাগরের পরিস্থিতি শান্ত করার একমাত্র উপায় গাজা আগ্রাসন বন্ধ করে সেখানে অবাধে খাদ্য ও ঔষধ প্রবেশ করতে হবে, তা না হলে আমাদের হামলা আরও বেড়ে যাবে। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো ইসরায়েলি বন্দী মুক্তি পাবে না, ঘোষণা হামাসের। হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো গাজা উপত্যকায় দ্বিতীয় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলের একটি প্রস্তাবের জবাব দিয়েছে। গত মাসে আমেরিকা, ইসরায়েল, কাতার ও মিশরের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বৈঠকে গাজায় যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধবিরতির প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন। কাতার ও মিশর মূলত গোটা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। 3 ধাপে বাস্তবায়নযোগ্য প্যারিস প্রস্তাবের প্রথম ধাপে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক অবশিষ্ট বেসামরিক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল। ওই ধাপের সফলতার উপর নির্ভর করে বাকি 2 ধাপ বাস্তবায়নের কথা বলা হয়েছিল, যেখানে ছিল গাজায় আটক সব ইসরায়েলি বন্দীর মুক্তির প্রস্তাবও। কিন্তু প্যারিস প্রস্তাবে গাজায় সরাসরি স্থায়ী যুদ্ধবিরতির কথা ছিল না। মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত সপ্তাহে প্রস্তাবটি হাতে পাওয়ার পর হামাস গাজার বাকি প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সমালোচনা শেষে গতকাল তাদের জবাব দিয়েছে। হামাসের জবাবে বলা হয়েছে, সবার আগে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। এরপর উপত্যকায় ব্যাপক ভিত্তিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে, গাজার পুনর্গঠন করতে হবে এবং 17 বছর অবরোধ তুলে নিতে হবে। হামাসের জবাবের শেষে অংশে বলা হয়েছে, এবং বন্দি বিনিময় সম্পন্ন করতে হবে। হামাসের জবাবে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে, গাজার প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর লক্ষ্যে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে। এই সম্পর্কে হামাসের সিনিয়র নেতা মোহাম্মদ মারদাউই বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া আমরা কোনো চুক্তিতে যাব না। ফিলিস্তিনি জনগণ এমন কোনো যুদ্ধবিরতি চায় না যার মাধ্যমে তারা প্রথমে তাদের ঘরবাড়িতে ফিরে যাবে এবং এরপর আবার তাদের মাথার উপর এসে বোমা পড়তে থাকবে। এদিকে ইসলামী জিহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হিন্দি বলেছেন, তার সংগঠনগুলো সহ গাজার সকল প্রতিরোধ সংগঠনের সঙ্গে
সমন্বয় করে হামাস এই জবাব দিয়েছে। তিনি বলেন, গাজায় আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করে দখলদার সেনাদের ফিরিয়ে নিতে হবে এবং যুদ্ধ বিধ্বস্ত উপত্যকার পুনর্গঠন শুরু করতে হবে। ইসলামী জিহাদের পলিট ব্যুরো সদস্য ইহসান আতাইয়া আলাদা এক বক্তব্যে বলেছেন, সম্ভাব্য যে কোনো চুক্তিতে ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য গাজার সবগুলো ক্রসিং খুলে দিতে হবে। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার কথা উপলব্ধি করার সময় এসেছে যে গাজার ভবিষ্যতের নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই এবং কোনো কিছুই গাজার রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারবে না। আরও 2 জাহাজে 6টি মিসাইল নিক্ষেপ করল ইয়েমেনের হুথি। লোহিত সাগর ও ইডেন উপসাগরের জাহাজ লক্ষ্য করে আরও 6টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গতকাল জাহাজ বিধ্বংসী এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানায়, মিসাইলগুলোর মধ্যে 3টি নিক্ষেপ করা হয়েছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিক মালিকানাধীন বাংক ক্যারিয়ার এমভি স্টার লক্ষ্য করে সেগুলোর মধ্যে 2টি জাহাজের কাছে আঘাত এনেছে। এতে এমভি স্টার রাশিয়া ক্ষতিগ্রস্ত হলেও সেটি চালিয়ে যেতে সক্ষম হয়েছে। একটি মিসাইল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস লেবন থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে সেনকম আরও জানায়, ইয়েমেন থেকে ছোড়া অন্য 3টি জাহাজ বিধ্বংসী মিসাইল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইটকে লক্ষ্যবস্তু করা হয়। সেগুলো জাহাজের কাছাকাছি পানিতে আঘাত হানে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রাত পোহালেই নির্বাচন পাকিস্তানে। লড়াই কি কেবল 2 দলের মধ্যেই? 16তম পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরুর জন্য 24 ঘন্টারও কম সময় রয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশনের হাতে। আজ বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানের 4 প্রদেশ ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে শুরু হবে ভোট গ্রহণ। 8,81,913 বর্গ কিলোমিটার আয়তনের দেশ পাকিস্তানের মোট জনসংখ্যা 24,10,00,000। ইসিপির নথি অনুযায়ী মোট এই জনসংখ্যার মধ্যে ভোটারের সংখ্যা অর্ধেকের কিছু বেশি, 12,80,00,000। তাদের একটি বিশাল অংশে আগামীকাল ভোট দিবেন। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের অধিকারী পাকিস্তান গত কয়েক বছর ধরে ভয়াবহ অর্থ সংকটে ভুগছে। ডলারের বিপরীতে রুপির টানা অবনমন, বিদ্যুৎ সংকট, বেকারত্ব, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ জনগণের। দেশটির বিগত কয়েক দশক জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসবাদ মোকাবেলা করছে পাকিস্তান। প্রায় 2 দশক আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশটি, কিন্তু তারপরেও করোনা মহামারীর পর থেকে পাকিস্তানের সন্ত্রাসী হামলার হিড়িক পড়েছে। পাকিস্তানের সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে শুধু 2023 সালে সন্ত্রাসীদের বোমা ও বন্দুক হামলায় যত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে তা গত 1 দশকের রেকর্ড ভেঙে ফেলেছে। 4টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে পাকিস্তানের: ভারত, আফগানিস্তান, ইরান এবং চীন। কিন্তু গত কয়েক বছরে এক চীন ব্যতীত অন্য 3টি দেশের সঙ্গে তিক্ততা বেড়েছে পাকিস্তানের। শীঘ্রই সেই তিক্ততা কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ইত্যাদি নানা কারণে জাতীয় নির্বাচন নিয়ে পাকিস্তানে উত্তেজনা উৎসব মুখর পরিবেশ থাকার কথা ছিল। স্বাভাবিকভাবেই তা অনেকটা ফিকে। দেশটির শীর্ষ জাতীয় দৈনিক ডন আজ তাদের সম্পাদকীয়তে লিখেছে, অর্থনৈতিক অস্থিতিশীলতা ইস্যুতে প্রধান 3টি দলের কোনোটি এখন পর্যন্ত কোনো দিশা দেখাতে পারেনি। সবাই ঘুরিয়ে ফিরিয়ে সমস্যার কথা বলছে, কিন্তু কোনো দলের নির্বাচনী ইশতেহারে এটি পরিলক্ষিত হয়নি যে কিভাবে সংকট থেকে উত্তরণ সম্ভব। সোমালিয়ায় একাধিক বোমা বিস্ফোরণ, নিহত 8। আফ্রিকার দেশ সোমালিয়ায় একাধিক বোমা বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 19 জন। মঙ্গলবার দেশটির রাজধানী মোগাদিশুতে ভয়াবহ বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মোগাদিশুর বাকারা বাজারে স্থানীয় ব্যবসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত করতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। এ বিষয়ে স্থানীয় পুলিশের মুখপাত্র সাদিক দুরিশে বলেছেন, বাকারা বাজারের স্থানীয় ইলেকট্রনিক্স ব্যবসাকে লক্ষ্য করে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এখনও এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা যায়নি। পুলিশের ধারণা এর পেছনে কোনো সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে।